নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে গল্পটি তোমাদের শোনাবো, গল্পটির নাম গোলাপ ছিঁড়লে রক্ত, লেখক জ্যাক রিচি। তাহলে চলো দেরি না করে গল্পতে প্রবেশ করি। রিগেন, তুমি কি আমার কথা শুনছো? আমি বললুম, হ্যাঁ। অ্যালবাইট মাথা নাড়ল। যদি তোমার পেটের জন্যে কোনো কাজ করতে হতো তাহলে তুমি কি করতে? সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকতে আর কেবল চিন্তা করতে, তাই না? আমি শুনছি, আমি জানি তুমি শুনছো, কিন্তু এটা একটু দেখবার চেষ্টা করো। যখন তুমি জানলা দিয়ে বাইরে চোখ ভাসাও, আমার তখন এই ভেবে হিংসা হয় যে বাইরের দিকে দিব্যি তোমার মন চলে গেছে। তুমি 10% মনোযোগ দাও আমার এবং আমার পার্থিব অসুবিধাগুলোর ওপর, আর বাকি 90% মনে হয় যেন সমস্ত পৃথিবীতে লাফঝাঁপ করে ঘুরে বেড়ায়। তুমি তো রবার্ট ক্যামার সম্বন্ধে বলেছিলে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে স্যাম অ্যালবাইট আমার হাতে ফোল্ডারটা বাড়িয়ে দিল এবং বলল, রবার্ট ক্যামার 5 বছর আগে পলিসি বের করেছিল। তখন তার হার্ট বেশ অসুস্থই ছিল, এক কথায় ভালোই বলা চলতো। আমার চোখ জোড়া তখন ফোল্ডারের কাগজের ওপর। কিন্তু সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হ্যাঁ, তার মৃত্যুর ক্ষতিপূরণের মূল্য কত? $200,000। মারা যাবার পর পরীক্ষা হয়েছে কি? নিশ্চয়। আমাদের কোম্পানির ডাক্তারদেরই একজন সেই সময় উপস্থিত ছিলেন। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে রোগগ্রস্ত হার্ট। তিনি অনুমান করেছেন 2-3 বছর ধরে রোগটা বেড়ে উঠেছে। এ সত্ত্বেও তুমি রোগটা অনুসন্ধান করতে চাইছো? $200,000 হলো প্রচুর টাকার ব্যাপার। কোম্পানি তাই অনুসন্ধান করতে চায়। ঘাটটা চুলকে নিয়ে আবার শ্যাম বলল, যতদূর আমি দেখতে পাচ্ছি সেখানে কোনো গোলমাল নেই। কেবল একটা জিনিসই আমার খোঁচা দিচ্ছে বারে বারে। মৃত্যুর পর পরীক্ষার সময় আমাদের ডাক্তার লক্ষ্য করেছে যে ক্যামারের ডান হাতের আঙুলের, বিশেষ করে বুড়ো আঙুলের গোলাকার অংশ দেখে মনে হয় ছ্যাঁকা লেগে গেছে। লেনদেনটা খুব বড় না হলেও বেঁচে থাকলে তা মন্দ হতো না। সে কি নিজেকে মৃত্যুর আগের মুহূর্তে পুড়িয়েছিল? অ্যালবাইট মাথা নেড়ে সম্মতি জানালো, বলল, মৃত্যুর ঠিক আগেই এই ব্যাপারটা হয়েছিল। আমাদের ডাক্তার ক্যামারের হাত আর আঙুলের মধ্যে থেকে কাঁচের খুদে টুকরো আবিষ্কার করেছেন। এগুলোকে তিনি খুঁজে পেয়েছেন ল্যাবরেটরির মধ্যে, আর কাঁচের টুকরোগুলো হচ্ছে ইলেকট্রিক বাল্বের। তুমি কি নিশ্চিত যে ক্যামার হার্ট অ্যাটাকে মারা গেছে, বৈদ্যুতিক শকে নয়? নিশ্চয়ই হার্ট অ্যাটাক। ইলেকট্রিক শকও অবশ্যই এর ওপর আসতে পারে, কিন্তু এটা প্রমাণের কোনো রাস্তা নেই। একটা গরম বাল্বকে সে যখন গর্ত থেকে সরাচ্ছিল তখন হয়তো সেটা ফেটে যায়। হতে পারে। অ্যালবাইট হাসল। সবচাইতে মজার ব্যাপার হলো এই ব্যাপারটাকে তার মৃত্যুর কারণ হিসেবে একেবারেই পাত্তা দেওয়া হয়নি। সে কবে মারা গেছে? 3 দিন আগে।
তখন সে পিটার নর্টন নামে তার এক বন্ধুর বাড়িতে ছিল। নর্টনের কথা অনুযায়ী তিনি 3 দিন আগে এক সন্ধ্যায় মদ খাবার জন্যে ক্যামার এসেছিল। তখন তাকে দেখে মনে হয়েছিল যে সে খেয়েই এসেছে। তার হার্টের এরকম অবস্থা সত্ত্বেও সে এরকম বেপরোয়া মদ খেত। হয় সে ব্যাপারটার গুরুত্ব জানত না, নয় গুরুত্ব দিত না। রাত্রির 10টা নাগাদ সে কীরকম যেন ফ্যাকাশে মেরে যায় এবং বলে ওঠে যে তার শরীরটা ভালো লাগছে না। নর্টন তার জন্যে 1 গ্লাস জল আনতে উঠে যায়। যখন সে রান্নাঘরে, তখন সে ক্যামারের চিৎকার শুনতে পায়। নর্টন প্রায় দৌড়ে ঘরে এসে দেখে ক্যামার মেঝের ওপর পড়ে প্রায় মরার মতো লুটোচ্ছে। আশপাশের লোকজন ডেকে নর্টন প্রায় 1 ঘন্টা ধরে তার সেবা শুশ্রূষা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। নর্টন কি পুড়ে যাওয়া আঙুল এবং কাঁচ সম্বন্ধে কিছু বলতে পারে না? সে এসব ব্যাপারে উল্লেখই করে না। আমি ব্যাপারটা তোমার ওপরই জিজ্ঞাসাবাদের জন্য ছেড়ে দিলাম। ক্যামারের সম্পত্তির ভোগ দখলের উত্তরাধিকারী কে? একজন মিস হেলেন মরল্যান্ড। মিস অ্যালবাইট মুচকি হাসল। এ ব্যাপারটা আবার ওই খুনের ঘটনার থেকেও আকর্ষণীয়। ক্যামারের একজন বউ ছিল, নাম থ্যালমা। 6 মাস আগে অবধি সেই ছিল তার উত্তরাধিকারিণী। সে কি জানে যে উত্তরাধিকারিণী বদল হয়েছে? আমি জানি না, কিন্তু এটা সে খুব শিগগিরই জানবে। ক্যামার ও তার বউয়ের মধ্যে কি আইনগত বিচ্ছেদ হয়েছিল? না, এ ব্যাপারটা আমরা জানি না। আচ্ছা, উত্তরাধিকারিণী ও ক্যামারের মধ্যে সম্পর্কটা কি? এটাও আমরা জানি না। আইনগত দিক দিয়ে আমাদের জানার কথাও নয়। আমরা কেবল অনুমান করতে পারি। তুমি কি আমাকে ক্যামার সম্বন্ধে আরও কিছু জানাতে পারো? ক্যামাররা পুরুষানুক্রমে বড়লোক, কিন্তু আমি শুনেছি সে প্রায় সবই খরচা করে ফেলেছিল। আমার মনে হয় সে অনেক কষ্ট করে প্রিমিয়ামের টাকা পয়সা জোগাড় করত। আর নর্টন সম্বন্ধে কিছু? সে একাই থাকে এবং তার টাকা কড়ি আছে, এই অবধি আমি জানি। আমি ঠিক করলাম যে পিটার নর্টনের সঙ্গে প্রথম দেখা করব। লেকের তীরে মেরিথাই বিল্ডিংয়ের 4 তলায় তার একটা থাকার জায়গা আছে। যখন সে দরজা খুলল, আমি তাকে আমার নাম বললাম, আমার পরিচয়পত্র দেখালাম এবং আমার কাজের ব্যাপারে জানালাম। পিটার নর্টন হচ্ছে একজন দীর্ঘদেহী মানুষ। সে তার ক্ষুদে সতর্ক চোখগুলো ভুরু কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, এখানে আবার দেখার কি আছে? এটা একটা নিয়ম মাত্র। আমাদের ফর্ম ভর্তি করতে হয়, তাই আমি বললাম। এরপর সে আমায় ঢুকতে দিল। আমি শুধুমাত্র বিশাল লিভিং রুমটাই দেখলুম, কিন্তু তাহলেও আমি বুঝতে পারলুম যে কম করে হলেও এই অ্যাপার্টমেন্টে আরও 3-4টে ঘর আছে। তুমি কি জানতে চাও? নর্টন জিজ্ঞেস করলো। যে রাতে ক্যামার মারা যায়, শুধু সে রাতের ঘটনাটুকু আমায় বলো। নর্টন একটা সিগারেট জ্বালালো, তারপর শুরু করলো, বলার বেশি কিছু নেই। সে রাতে ক্যামার 8টার সময় এসেছিল। ও একজোড়া পানীয় চেয়ে বকা শুরু করলো। আমার উকিল জিম ব্যারসও এখানে ছিল এবং আমরা সবাই মদ খাচ্ছিলাম। জিম চলে গেল, কিন্তু ক্যামার থাকলো। আমরা কথা বলতে বলতে কিছুই বেশি খেয়েই ফেলেছিলাম এবং রাত 10টার সময় ও ফ্যাকাশে মেরে গেল। ও একটু জল চাইল। আমি জল আনতে গেলাম,
রান্নাঘরে গিয়ে আমি একটা চিৎকার শুনলাম। যখন আমি ফিরে এলাম, আমি দেখলাম ও মেঝের ওপর পড়ে আছে। আমি আশপাশের মানুষজন ডেকে এনেছিলাম, কিন্তু তারা ভালো কিছু করতে পারেনি। সে মারা গেল। নর্টন এবার ধোঁয়া ছেড়ে বলল, আমি যা বললাম এর মধ্যেই সব আছে। মারা যাওয়ার সময় ক্যামার কি করছিল? কি করছিল? কিছুই নয়, শুধু তার কাজ করা লেখার টেবিলের ওপর বসেছিল। নর্টন ভুরু কুচকে বলে উঠল, পরীক্ষা করে দেখা গেছে যে ক্যামারের ডান হাতের আঙুলগুলো অল্প পুড়ে গেছে আর তার মধ্যে খুদে কাঁচের টুকরো ঢুকেছিল। আপনি জানেন এটা কি করে হয়েছিল? নর্টন তার মদ রাখার আলমারির কাছে গেল, বলল, আমি ভয় পেয়ে যাচ্ছি, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। পোড়ার ব্যাপারটা কি এখানে হয়নি? আমি প্রশ্ন করি। না, নর্টনের সাফ জবাব। তাহলে সে যখন এখানে এসেছিল তার হাত কি আহত ছিল? আমি দেখিনি, তবে আমার এরকমই মনে হয়। তার হাত দিয়ে কি রক্ত পড়ছিল? নর্টন রেগে ফেটে বলল, আমি বলছি যে আমি দেখিনি। কেন তার হাতের ব্যাপারটা আমায় প্রশ্ন করছেন? এর সঙ্গে তার মৃত্যুর কি সম্পর্ক? সে তো হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি বললাম, হ্যাঁ। তারপরই আমি সতর্ক হয়ে উঠলাম। এই অ্যাপার্টমেন্টের কোত্থেকে যেন রঙের মৃদু বিশ্রী গন্ধ আসছিল। ক্যামার কি তার হাতের সম্বন্ধে কোনো অভিযোগ করেনি? সে আমায় কিছুই বলেনি। বলে নর্টন একটা পাত্রে মদ ঢালল এবং আমায় বলল, চলবে নাকি? না ধন্যবাদ, আমি বললাম। ক্যামার যখন এখানে এসেছিল তখন তার পেটে বেশ মাল ছিল। তার সত্যি সত্যি কোনো ব্যথা বেদনা ছিল না? আমি জানি না সে কোথায় তার হাত কেটে এসেছিল। ক্যামারকে আপনি কতদিন জানেন? নর্টন কাঁধ ঝাঁকিয়ে মাথা নিচু করে একটু উদাসীনভাবে দেখিয়ে বলল, 2-3 বছর হবে। কে যে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল আমার ঠিক মনে নেই। আপনি কি মিস হেলেন মরল্যান্ডকে জানেন? আমার দিকে নর্টন একটুখানি চেয়ে তাকালো, তারপরই বলল, কেন? উনি হচ্ছেন উত্তরাধিকারিণী। নর্টন চোখ কুঁচকে ছোট করে তাকালো আমার দিকে। কঠিন হাসি তার মুখে খেলে গেল, কিন্তু সে কিছু বলল না। ক্যামারের একজন স্ত্রী ছিলেন। নর্টনের হাতটা সামান্য কেঁপে গেল। আপনি কি কখনো হেলেন মরল্যান্ডকে দেখেননি? না, আমি তাকে চিনি না। নর্টনের মুখ নড়ে উঠল। কেউই নয়। ওই মহিলা কেবল সমস্ত পৃথিবীর ব্যাপার স্যাপার নেড়েচেড়ে দেখেন এবং যথারীতি তার মধ্যে আকর্ষণীয় কিছু খুঁজে পান না। আমার মনে হয় তিনি পাবেনও না কোনোদিন। যদি তার মধ্যে কোনো আবেগ থেকেও থাকে তা তিনি ব্যাপারে ব্যবহার করেন না। নর্টন তার অর্ধেক পানীয় চুমুক দিল, তারপর বলল, এ ব্যাপারে ওই মহিলাটি ক্লান্ত হন না। শুধু তাই নয়, কেউ যদি থেকেও যায় তাহলে তিনি চান সে চলে যাক। মহিলাটি যদি একা হয়ে যান তাহলে আপনি তাকে অনায়াসে জিজ্ঞেস করতে পারেন আপনি কোত্থেকে এসেছেন। ক্যামারের সঙ্গে কি তার ভালোবাসা ছিল? নর্টন রাগত স্বরে জবাব দিল, হ্যাঁ, প্রত্যেকেই যারা। নর্টন পানীয় শেষ করলো। মি রেগন, আমি আপনাকে এর বেশি কিছু বলতে পারবো না। আমি জানালা দিয়ে চোখ ভাসালুম। নীল আকাশ আর নীল হ্রদ দেখে মন ভরে যাচ্ছিল। প্রশ্ন করলাম আবার, আপনি আমায় বলেছেন যে যখন ক্যামার এখানে এসেছিল তখন আপনার উকিল মি ব্যারাস এখানে উপস্থিত ছিল,
ক্যামারের সঙ্গে ব্যারাসের কি আগে কখনো দেখা হয়েছিল? বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।